ক্লাস 12 এর ফিজিক্যাল কেমিস্ট্রির ক্লাসে 12 ক্লাসে ফিজিক্যাল কেমিস্ট্রির যে চ্যাপ্টারগুলো রয়েছে, 5টা চ্যাপ্টার: সলিড স্টেট, কেমিক্যাল কাইনেটিক্স, সলিউশন এবং সারফেস কেমিস্ট্রি। তার মধ্যে আমরা 3টে পড়ে ফেলেছি। সলিউশন পড়েছি, আমরা সলিড স্টেট পড়েছি, আমরা কাইনেটিক্স পড়েছি। আজকে আমরা ইলেকট্রোকেমিস্ট্রি এই পড়াটা শুরু করতে যাচ্ছি। তড়িৎ রসায়ন, ইলেকট্রোকেমিস্ট্রি। এখন তড়িৎ পরিবহন করার দিক থেকে যদি আমরা বিচার করি, তাহলে পৃথিবীর জিনিসগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। খুব বড় ভাবে ধরলে একদল পদার্থ আছে যারা তড়িৎ পরিবহন করতে পারে, আমরা তাদের কন্ডাক্টর বলি। আর একদল পদার্থ আছে যারা কিনা তড়িৎ পরিবহন করতে পারে না। ঠিক আছে? যারা পারে তাদেরকে বলে পরিবাহী, যারা পারে না তড়িৎ পরিবহন করতে তাদেরকে বলে তড়িৎ অপরিবাহী। কন্ডাক্টর আর নন কন্ডাক্টর, কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি অ্যান্ড নন কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। যারা তড়িৎ পরিবহন করতে পারে না তাদের নিয়ে কিন্তু আমাদের কোনো ইন্টারেস্ট নেই, কোনো আগ্রহ নেই। যারা পারে আমাদের আগ্রহ তাদের নিয়ে। কন্ডাক্টর, পরিবাহী যারা, তাদেরকে আবার আমরা 3টে বড় ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধাতব পরিবাহী, মেটালিক কন্ডাক্টর। মেটালিক কন্ডাক্টর, বাংলায় বলে ধাতব পরিবাহী। একটা হচ্ছে নন মেটালিক কন্ডাক্টর। অধাতব পরিবাহী। আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটস, তড়িৎ বিশ্লেষক। ইলেকট্রোলাইটস, তড়িৎ বিশ্লেষক। ঠিক আছে? মেটালিক এবং নন মেটালিক কন্ডাক্টর অর্থাৎ ধাতব এবং অধাতব পরিবাহী একই রকম ভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। কিরকম ভাবে? না, উইথ দ্য হেল্প অফ ফ্রি ইলেকট্রন। মুক্ত ইলেকট্রনের সাহায্যে তারা তড়িৎ পরিবহন করে, তড়িৎকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এর উদাহরণ আমাদের সামনে রয়েছে। তামা, অ্যালুমিনিয়াম, এই মেটাল প্রত্যেকেই, ধাতুর তো একটা বৈশিষ্ট্য বলা হয় দে আর গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। তারা তাপ এবং তড়িতের অত্যন্ত সুপরিবাহী। নন মেটালের মধ্যেও গ্রাফাইট, গ্যাস কার্বন, এরা হিট এবং ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। কিভাবে করে? উইথ দ্য হেল্প অফ ফ্রি ইলেকট্রন। মেটাল তার ক্রিস্টালে এবং কিছু কিছু নন মেটাল যেমন গ্রাফাইট, তাদের গঠনগত বৈশিষ্ট্যের কারণে তাদের মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন পাওয়া যায়।
ফ্রি ইলেকট্রনস, যার উপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন কম, যে ইলেকট্রনগুলো হিট এবং ইলেকট্রিসিটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। বোঝা যাচ্ছে কথাটা? ইলেকট্রোলাইট কিন্তু ঠিক এভাবে তড়িৎ পরিবহন করে না। কিভাবে করে সেটা বলার আগে আরো একটা কথা বলে দিই। মেটালিক এবং নন মেটালিক কন্ডাক্টর যারা, তারা যখন হিট এবং ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তখন কিন্তু তাদের কোনো কেমিক্যাল চেঞ্জ হয় না, ফিজিক্যাল চেঞ্জ হয়, ভৌত ধর্মের পরিবর্তন হয়। কেউ হয়তো তড়িৎ যাচ্ছে তামার তারের মধ্যে দিয়ে, তামার তারটা খুব উত্তপ্ত হয়ে গেল, ফিজিক্যাল চেঞ্জ। যেই তুমি তড়িৎ পাঠানো বন্ধ করে দেবে, আস্তে 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 ঠান্ডা হয়ে যাবে। তা মেটালিক কন্ডাক্টর বা নন মেটালিক কন্ডাক্টর, তাদের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ যায় তখন এইরকম ফিজিক্যাল চেঞ্জ দেখা যায়। আর ইলেকট্রোলাইট কারা? ইলেকট্রোলাইট হচ্ছে যারা কিনা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে নর্মাল অবস্থায় না, নট ইন নর্মাল স্টেট, বাট ইন মোল্টেন কন্ডিশন অর ইন অ্যাকুয়াস সলিউশন, যারা কিনা গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। হয় গলিত অবস্থায় গলিয়ে ফেললে তড়িৎ পরিবহন করে, অথবা অ্যাকুয়াস সলিউশনের মধ্যে তড়িৎ পরিবহন করে। এবং ডিউ টু কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি, তড়িৎ পরিবহন করার ফলে তাদের একটা কেমিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তন, এইটা লক্ষ্য করা যায়। তাহলে মেটালিক কন্ডাক্টর নন মেটালিক কন্ডাক্টরের সাথে ইলেকট্রোলাইটস এর তফাৎটা কোথায়? এক নম্বর তফাৎ হচ্ছে, ফার্স্ট হচ্ছে মেটালিক বা নন মেটালিক কন্ডাক্টর যারা, তারা ইলেকট্রিসিটি ক্যারি করে উইথ দি হেল্প অফ ফ্রি ইলেকট্রন। কিন্তু যারা কিনা ইলেকট্রোলাইটস, তড়িৎ বিশ্লেষ্য আয়ন, তারা কিভাবে তড়িৎ পরিবহন করে? উইথ দ্য হেল্প অফ আয়ন, আয়নের সাহায্যে তড়িৎ পরিবহন করে। এটা একটা তফাৎ। আর কোথায় তফাৎ আছে? মেটালিক বা নন মেটালিক কন্ডাক্টর যারা, যারা কিনা ধাতব পরিবাহী বা অধাতব পরিবাহী, তারা যখন তড়িৎ পরিবহন করে তখন তাদের ভৌত পরিবর্তন হতে আমরা দেখি, ফিজিক্যাল চেঞ্জ। কিন্তু যারা ইলেকট্রোলাইট, তড়িৎ বিশ্লেষ্য যারা, তারা যখন তড়িৎ পরিবহন করে তখন আমরা তাদের কেমিক্যাল চেঞ্জ হতে দেখি, রাসায়নিক পরিবর্তন। NaCl কে গলিয়ে ফেলে তড়িৎ বিশ্লেষণ করছো, Na+ আয়ন ক্যাথোডে এবং Cl- আয়ন গিয়ে অ্যানোডে জমা হচ্ছে। আফটার ইলেকট্রোলিসিস, তড়িৎ বিশ্লেষণের পর তুমি কিন্তু আর NaCl ঘুরে পাবে না, সেটা ভেঙে গেছে, সোডিয়াম এবং ক্লোরিনে ভেঙে গেছে। বোঝা যাচ্ছে কথাটা? সেই জন্য কেমিস্ট্রির লোকের কাছে ইলেকট্রোলাইটস বা তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ইম্পর্টেন্ট। ফিজিক্সের লোকেরা মেটালিক এবং নন মেটালিক মানে কন্ডাক্টরদের নিয়ে বেশি লেখাপড়া করে থাকে। ওরা যে এটা পড়ে না তা নয়, কিন্তু ওরা বেশি এখান থেকে এদের রেজিস্ট্যান্স কি ইত্যাদি ইত্যাদি, সেইটা এদের কাছে আলোচ্য বিষয়। আমাদের কেমিস্ট্রির লোকেদের কাছে আলোচ্য বিষয় প্রধানত হচ্ছে ইলেকট্রোলাইটস বা তড়িৎ বিশ্লেষণ। আমি আবার
একবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ডেফিনেশনটা একবার স্মরণ করে নিই। সাবস্টেন্স which can conduct electricity either in molten condition or in solution, and during the conduction of electricity chemical changes occur within the molecule is called electrolytes. তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য বলে। যে সমস্ত পদার্থ গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহন করার কালে যাদের কিনা রাসায়নিক পরিবর্তন ঘটে থাকে তাদেরকেই আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে থাকি। যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এরা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ। সোডিয়াম সালফেট, যারা মেনলি ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড, তড়িৎযোজী যৌগ, তারাই তড়িৎ পরিবহন করে। এখন গলিয়ে ফেললে বা জলে দিলে এরা তড়িৎ পরিবহন করে কেন? যদি তুমি সোডিয়াম ক্লোরাইডকে গলিয়ে ফেলো বা সোডিয়াম ক্লোরাইডকে জলে দাও তাহলে দেখবে এটা ভেঙে Na+ আর Cl- আয়ন তৈরি করছে। বা পটাশিয়াম ক্লোরাইড, এটাকে যদি গলিয়ে ফেলো বা জলের মধ্যে দাও তাহলে দেখবে এটা ভেঙে K+ এবং Cl- আয়ন তৈরি করছে। অর্থাৎ বিভিন্ন ধরনের আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন, এই যে Na+, K+, এদেরকে বলি ক্যাটায়ন। ইলেকট্রন কম আছে, যতগুলো প্রোটন তার চেয়ে ইলেকট্রন কম আছে। উল্টো দিকে Cl- এটাকে বলছে অ্যানায়ন, এতে এক্সেস ইলেকট্রন আছে। যতগুলো প্রোটন তার চাইতে একটাও হলে ইলেকট্রন বেশি আছে। তো এরা কেন গলিত অবস্থায় বা জলীয় দ্রবণের তড়িৎ পরিবহন করে? কারণ এরা ভেঙে আয়নে রূপান্তরিত হয়। এই আয়নগুলোই তড়িৎ পরিবহন করে। সলিড অবস্থায় করে না কেন? সলিড অবস্থায় করে না তার কারণ এইটা, সলিড অবস্থাতেও NaCl এর মধ্যে কিন্তু এই আয়নগুলোর এক্সিস্টেন্স আছে। আমাদের যে সাধারণ ধারণা যে কোনো একটা যৌগ, কম্পাউন্ড বা এলিমেন্ট যাই হোক না কেন, পদার্থ সর্বদাই কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যেগুলোকে আমরা বলে থাকি মলিকুল। কিন্তু যারা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড, তাদের যদি তুমি ভাঙার চেষ্টা করো, ভাঙতে ভাঙতে যাও, ছোট করতে করতে যাও, তাহলে কিন্তু তুমি সেখানে কোথাও মলিকুলের অস্তিত্ব পাবে না। ভাঙতে ভাঙতে ছোট করতে 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 গেলে তুমি কিসের অস্তিত্ব পাবে? আয়নের, কিছু ক্যাটায়ন কিছু অ্যানায়ন। তাহলে সলিড অবস্থাতেও NaCl সলিড, তার মধ্যেও কিন্তু Na+ Cl- আয়ন থাকে। KCl সলিড, তার মধ্যেও কিন্তু K+ Cl- সলিড থাকে, এই আয়ন থাকে। কিন্তু এরা সলিড অবস্থায় তড়িৎ পরিবহন করে না কেন? কিসের কারণে তড়িৎ পরিবহন করে না? সলিড স্টেটে গিয়ে, সলিড স্টেটে গিয়ে তারা তড়িৎ পরিবহন করে না। তার পিছনে একটা মস্ত বড় কারণ হলো এই আয়নগুলো সলিড স্টেটে ফ্রি নয়। সলিড স্টেটে আয়নগুলো একেবারেই মুক্ত নয়, একটা আরেকটার আকর্ষণে দৃঢ়ভাবে বাঁধা। ফলে একজন এগোতে চাইলে অন্যরা তাকে পিছনে ধরে রাখে। Force of attraction among these ions are very high, so these ions are not mobile. কিন্তু গলিয়ে ফেললে কি হবে বা জলে দিলে কি হবে? আয়নগুলো বিচ্ছিন্ন হবে পরস্পর থেকে, তাদের মধ্যে আকর্ষণ কমবে, বিচ্ছিন্ন হবে। তখন তারা গতি পাবে ক্যাটায়ন ক্যাথোডের দিকে, তড়িৎদ্বার ইলেকট্রোডের দিকে তারা গমন করতে পারবে। এই গমন করতে পারাটাই হচ্ছে, অর্থাৎ মোবিলিটি ফিরে পাওয়াটাই হচ্ছে তড়িৎ পরিবহনের কারণ। তাহলে এরাও প্রশ্ন দিতে পারে যে NaCl কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিয়ে ফেললে বা জলে দিলে তড়িৎ পরিবহন করে কেন? NaCl does not conduct electricity at solid state, but it conducts electricity either in
molten condition or in solution. এটা বলতে হবে যে সলিড অবস্থায় মোল্টেন কন্ডিশনে এবং সলিউশনে সর্বত্রই আয়নসের উপস্থিতি আছে, কিন্তু সলিড স্টেটে আয়নগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন খুব হাই হওয়ার জন্য, খুব শক্তপোক্ত হওয়ার জন্য আয়নগুলোকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করাটা কঠিন হয়ে পড়ে। ফলে আয়নগুলোর মোবিলিটি থাকে না, তাই সলিড স্টেটে এরা কেউ তড়িৎ পরিবহন করে না। কিন্তু যখন তাকে গলিয়ে ফেলা হয় বা জলে দেওয়া হয়, তখন আয়নগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। আয়নস আর সেপারেটেড ফ্রম ইচ আদার। তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কমে। ফোর্স অফ অ্যাট্রাকশন কমলে তাদের মোবিলিটি বাড়ে। মোবিলিটি বাড়লে আয়নগুলো ডিফারেন্ট ইলেকট্রোডে গিয়ে মুক্ত হয়। বোঝা যাচ্ছে? সেজন্য সলিড NaCl কোনোদিন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, কিন্তু লিকুইড বা মোল্টেন NaCl ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। কিভাবে তড়িৎ পরিবহন করা হয় সে যন্ত্রের একটু ছবি এঁকে বর্ণনা দিই। একটা পাত্র নিলে তার মধ্যে মোল্টেন NaCl, গলিত NaCl যোগ করলে এখন NaCl ভেঙে Na+Cl- আয়ন তৈরি করে। ঠিক আছে? তাহলে এর মধ্যে Na+ আয়ন আছে, Cl- আয়ন আছে। এবার দুটো ধাতব তড়িৎদ্বার রেখে তাদের ব্যাটারির দুই প্রান্তের সাথে যুক্ত করা হয়। ব্যাটারির দুই প্রান্তে কি থাকে? পোটেনশিয়াল ডিফারেন্স থাকে। তো ব্যাটারির দুই প্রান্তে যুক্ত করার মধ্যে দিয়ে আমি ইলেকট্রোড দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করলাম। পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি? ইমব্যালেন্স অফ চার্জ। কোথাও আধান বেশি আসবে, কোথাও আধান কম থাকবে। আধান, তোমরা জানো দুনিয়ায় দুটো কণার আধান আছে, একটা প্রোটন আর একটা ইলেকট্রন। তার মধ্যে প্রোটন গুলো থাকে নিউক্লিয়াসের মধ্যে, মোবাইল নয়, এক জায়গায় বাঁধা। তুলনায় ইলেকট্রন গুলো অনেক ফ্রি, মুক্ত। তাই ইমব্যালেন্স অফ চার্জ বলতে গেলে বলতে হবে ইমব্যালেন্স অফ ইলেকট্রন। কোথাও ইলেকট্রন বেশি আছে, কোথাও কম আছে। এখন প্রকৃতি এই ইমব্যালেন্সটা সহ্য করে না। তোমরা দেখেছো, তুমি যদি এক গ্লাস গরম জল কোথায় রাখো, কিছুক্ষণের মধ্যে সেটা ঠান্ডা হয়ে যায়। কেন ঠান্ডা হয় না? ওখানেও যে হিট এনার্জি, তার একটা ইমব্যালেন্স, মানে তার অসাম্য আছে। গরম জলের মধ্যে তাপ বেশি, বাইরের পরিবেশের মধ্যে তাপ কম। তুমি রেখে দিলে গ্লাস থেকে তাপ বেরিয়ে বাইরে চলে গেল পরিবেশে। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত না দুটো অংশের তাপমাত্রা সমান হচ্ছে। যখন দুটো অংশের তাপমাত্রা সমান হয়ে গেল, তখন কিন্তু আর তাপ বেরোবে না। তখন একটা সাম্য প্রতিষ্ঠিত হয়েছে, একটা থার্মাল ইকুইলিব্রিয়াম আমরা বলতে পারি। তাপীয় সাম্য একটা প্রতিষ্ঠিত হয়েছে দুটোর মধ্যে, গ্লাসের জলের সাথে পরিবেশে। তাই আর তাপ ভিতর থেকে বাইরে যাচ্ছে না। এখানেও একটা ইলেকট্রনের ইমব্যালেন্স, কোথাও ইলেকট্রন বেশি আছে, কোথাও ইলেকট্রন কম আছে। এখন আমি তো বলেছি আগে যে প্রকৃতি এই ইমব্যালেন্সটা একদম সহ্য করে না। সে সবসময় চাইবে যেখান থেকে বেশি ইলেকট্রন আছে সেখান থেকে ইলেকট্রন এসে কম যেখানে আছে সেটাকে যেন পূরণ করিয়ে দেয়। বোঝা যাচ্ছে কথাটা? এখন ব্যাটারির দুই প্রান্তের সাথে দুটো তড়িৎদ্বারকে আমি তার দিয়ে যুক্ত করলাম। এক প্রান্ত যেখানে এক্সেস ইলেকট্রন আছে, আর এক প্রান্ত যেখানে ইলেকট্রনের ঘাটতি আছে। যেখানে এক্সেস ইলেকট্রন আছে তার সঙ্গে যে তড়িৎদ্বারকে যুক্ত করলাম সেটাকে আমরা ক্যাথোড বলি। ক্যাথোড
ক্যাথোড সবসময় ব্যাটারির সেই প্রান্তের সাথে যুক্ত হয় যেখানে অতিরিক্ত ইলেকট্রন আছে, আর ব্যাটারির যে অংশটাই ইলেকট্রনের ঘাটতি আছে তার সাথে যে তড়িৎদ্বারকে যুক্ত করা হয় তাকে বলা হয় অ্যানোড। তোমরা খেয়াল করলে দেখবে ইলেকট্রোলিসিস চলাকালীন ক্যাটায়নগুলো গিয়ে ক্যাথোডে জমা হয় কি করে? ইলেকট্রন নেয়, ইলেকট্রন নিয়ে মেটাল অ্যাটম সোডিয়ামে পরিণত হল, K+, ইলেকট্রন নিয়ে পটাশিয়ামে পরিণত হল, H+, ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন অ্যাটমে কনভার্টেড হল। ইলেকট্রন পাবে কোথায়? ইলেকট্রন আসে ওই ব্যাটারি থেকে। আমি আগে বলেছি যে এই তড়িৎদ্বারটা কোন দিকের সঙ্গে যুক্ত থাকে? সেই দিকের সাথে যুক্ত থাকে যেদিকে এক্সেস অফ ইলেকট্রন আছে। এবার অ্যানায়ন গুলো কোথায় যায়? অ্যানোডে যায়, যে কি করে? ইলেকট্রন ছেড়ে দেয় Cl-, ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন, OH-, ইলেকট্রন ছেড়ে দিয়ে OH র্যাডিকাল। তো ইলেকট্রন গুলো ব্যাটারির যে ইলেকট্রন ঘাটতি, সেই ঘাটতি পূরণের কাজে সহায়ক হয় এবং তড়িৎ পরিবহন হতে থাকে। সাধারণভাবে বলা হয় ইলেকট্রনের যেদিকে ফ্লো, অর্থাৎ ইলেকট্রন যেদিকে যাচ্ছে তড়িৎ ঠিক তার বিপরীত দিকে যায়। যেদিকে ইলেকট্রন যায় তড়িৎ যায় তার ঠিক বিপরীত দিকে। তো এইভাবেই আমরা তড়িৎ বিশ্লেষণ কাজটা ঘটিয়ে থাকি। এখন ইলেকট্রোলাইটস গুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, তীব্র তড়িৎ বিশ্লেষণ। স্ট্রং ইলেকট্রোলাইট, তীব্র তড়িৎ বিশ্লেষণ। কাকে বলে না? যারা কিনা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে প্রচুর সংখ্যক আয়ন তৈরি করে। ইলেকট্রোলাইটস which dissociates fully into the solution, সম্পূর্ণ হিসাবে fully, and produce more ions in solution are called strong electrolyte. এই দলে কারা পড়ে? NaCl, KCl, এরকম যারা খুব ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড হিসাবে পরিচিত, MgSO4, অ্যাসিডের মধ্যে HCl, H2SO4, এরা সব স্ট্রং ইলেকট্রোলাইট। বেসের মধ্যে NaOH, they are strong electrolyte. আর একটা আছে উইক ইলেকট্রোলাইট, মৃদু তড়িৎ বিশ্লেষণ। যে সমস্ত ইলেকট্রোলাইট জলের মধ্যে অল্প পরিমাণে ভাঙে, ধরো তুমি 100টা অণু জলে দিয়েছো, 20টা ভাঙলো কি 25টা ভাঙলো, তাদেরকে আমরা বলবো উইক ইলেকট্রোলাইট। আর 100টার মধ্যে 90টা ভাঙছে, 100টা ভাঙছে, 95টা ভাঙছে, তারা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট। তো উইক ইলেকট্রোলাইটের দলে তুমি পাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বেস, উইক ইলেকট্রোলাইট, অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, এগুলো হচ্ছে সব উইক ইলেকট্রোলাইটের এক্সাম্পল। তাহলে আমরা স্ট্রং ইলেকট্রোলাইট কি জানলাম, আমরা উইক ইলেকট্রোলাইট কি সেটা জানলাম। এখন
এই ইলেকট্রোলিসিস সম্পর্কে আমাদের প্রথম ধারণা দেন যে লোকটি, তার নাম হচ্ছে আরহেনিয়াস। আরহেনিয়াসের কথা তোমরা নানান জায়গাতে পড়েছো, অ্যাসিড বেস থিওরিতে পড়েছো, আজকে ইলেকট্রোকেমিস্ট্রিতে পড়ছো। আরহেনিয়াস যে কথাগুলো বলে, কেন তড়িৎ বিশ্লেষণ ঘটে সে সম্পর্কে যে ধারণাগুলো তিনি দেন, আমি যখন তোমাদের ধারণাগুলোর কথা বলবো তখন তোমাদের মনে হতে পারে এটা নতুন কথা কি, কিন্তু সত্যি এটা নতুন কথা নয়। ইলেকট্রোলাইট সম্পর্কে তোমরা নিচু ক্লাসে পড়েছো যখন, তখন এই কথাগুলো শুনেওছো। কিন্তু ঘটনা হচ্ছে এই কথাগুলো প্রথম বলেছিলেন আরহেনিয়াস। তিনি বলেছিলেন বলে আমরা জানি, না হলে হয়তো অনেক আরো পরে জানতে পারতাম, এবং তার নামটা বাদ দিয়ে আমরা কথাগুলো জানি। কথাগুলো খুব সরল। বলছেন ইলেকট্রোলাইট জলের মধ্যে বিয়োজিত হয়ে দুটো আয়ন তৈরি করবে, ভিন্ন ধর্মী দুটো আয়ন। আমরা সবাই জানি সে কথা, যে কোনো ইলেকট্রোলাইট জলের মধ্যে ভেঙে গিয়ে একটা ক্যাটায়ন দেয়, একটা অ্যানায়ন দেয়। এই ক্যাটায়ন এবং অ্যানায়নের সমবায়ে ইলেকট্রোলাইট গুলো তৈরি হয়। দ্বিতীয় কথা উনি বললেন, ক্যাটায়ন এবং অ্যানায়ন সংখ্যায় সমান হতে পারে, সংখ্যায় সমান নাও হতে পারে, কিন্তু ক্যাটায়ন গুলো ঠিক যতটা পজিটিভ চার্জ ক্যারি করবে, অ্যানায়ন গুলো ঠিক ততটাই নেগেটিভ চার্জ ক্যারি করবে। কি বলতে চাইলেন উনি? আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। ধরো NaCl জলের মধ্যে ভেঙে Na+ Cl- আয়ন। 100টা NaCl ভাঙলে 100টা Na+, 100টা Cl- আয়ন তৈরি। তাহলে এই যে NaCl, এটা ভাঙার ফলে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হলো, তারা সংখ্যায় সমান। কিন্তু আমরা যদি MgCl2 মতো একটা ইলেকট্রোলাইটের কথা ভাবি, এটা ভেঙে তৈরি করে কি Mg2+, 2Cl-। 100টা MgCl2 ভাঙলে 100টা Mg2+, 200টা Cl- হয়ে যাবে। অর্থাৎ NaCl ভাঙলে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয় তারা সংখ্যায় সমান, কিন্তু MgCl2 ভাঙলে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয় তারা সংখ্যায় সমান নয়, বরং অ্যানায়নগুলো ক্যাটায়নের দ্বিগুণ। উনি বললেন এরকম হতেই পারে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হবে তারা সংখ্যায় সমান হতে পারে, নাও হতে পারে, কিন্তু ক্যাটায়নগুলো যতটা তড়িৎ পরিবহন করবে, অ্যানায়নগুলো ঠিক ততটাই তড়িৎ পরিবহন করবে। ধরো 100টা Na+ কতটা তড়িৎ পরিবহন করে? 100টা প্রোটনের আধান বহন করে। 100টা Cl- কতটা তড়িৎ পরিবহন করে? 100টা ইলেকট্রনের আধান। এই দুটো সমান, 100টা প্রোটনের আধানও যা 100টা ইলেকট্রনের আধানও তাই। আবার দেখো 100টা Mg2+ আয়ন কটা প্রোটনের আধান বহন করে? 200টা প্রোটনের আধান, কেননা প্রতিটা Mg2+ আয়ন দুটো করে প্রোটনের আধান বহন করে। আর 200টা Cl- আয়ন 200টা ইলেকট্রনের আধান বহন করে। তাহলে এই Mg2+ আর Cl- এটা সংখ্যায় সমান নয়, কিন্তু Mg2+ যতটা প্রোটনের চার্জ ক্যারি করে, যতটা প্রোটনের চার্জ ক্যারি করে, অ্যানায়নটা ততটাই নেগেটিভ চার্জ ক্যারি করে। এই কথাটাই আমি বলতে চাইছিলেন, এরা সংখ্যায় সমান হতে পারে, সমান নাও হতে পারে, কিন্তু ক্যাটায়নগুলো যতটা পজিটিভ চার্জ ক্যারি করবে, অ্যানায়নগুলো ঠিক ততটা নেগেটিভ চার্জ ক্যারি করবে। আর কি বলেছিলেন? বলেছিলেন প্রক্রিয়াটা হবে উভমুখী। কোন প্রক্রিয়াটা? এই ভাঙনের প্রক্রিয়াটা। এবং আর কি বলেছিলেন? বলেছিলেন সলিউশন যত ডাইলিউট হবে তত সে বেশি বেশি করে ভাঙবে। যত ডাইলিউট সলিউশন তত বিয়োজন বেশি। কেন বলেছিলেন কথাটা? দেখো,
ধরো তুমি একটা ছোট পাত্রে জল নিয়েছো, নিয়ে তার মধ্যে সালফিউরিক অ্যাসিড রেখেছো 100টা অণু। এটা ভাঙবে, H প্লাস SO4 ডবল মাইনাস, 100টা সালফিউরিক অ্যাসিডের অণু ভাঙলে 200টা H প্লাস আর 100টা SO4 ডবল মাইনাস পাওয়া যাবে। এই আয়নগুলো কিন্তু এই সলিউশন থেকে বেরিয়ে যেতে পারবে না। পারবে কি? আয়নগুলো সলিউশনের মধ্যেই থাকতে হবে, এবং সলিউশনটা যেহেতু কনসেন্ট্রেটেড, আয়নগুলোকে কাছাকাছি থাকতে হবে। কাছাকাছি থাকলে তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে, তাই ব্যাকওয়ার্ড প্রসেসটা বেশি হবে। ফলে এদিকে ভাঙার চাইতে আয়নগুলো জোড়া বাঁধার পসিবিলিটি বেড়ে যাবে। কিন্তু এই কাজটাই যদি আমরা অনেক বড় পাত্রে জল নিয়ে করে থাকতাম, তাহলে পরে কিন্তু আয়নগুলো অনেক দূরে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারত। গেলে কি হতো, তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমে যেত, আকর্ষণ বলটা কমে যেত। তাহলে এই যে উপমুখী প্রক্রিয়া, ব্যাকওয়ার্ড প্রসেসটা কমে যেত। সেই জন্য ফরওয়ার্ড প্রসেসটা বেশি করে হতো এবং বেশি সংখ্যায় আয়ন তৈরি হতো। তাই উনি বললেন যত বেশি ডাইলিউশন তত বিয়োজন বেশি হবে। এই কথা আরেনিয়াস বলেছিলেন। আজ মোটামুটি ভাবে আমরা সবাই জানি, কথাগুলো আমরা সকলেই জানি, তবু আরেনিয়াসই প্রথম বলেছিলেন বলে আমরা জানি। কাজে ইলেকট্রোকেমিস্ট্রির ফার্স্ট পিরিয়ড শুরু করলাম আমরা। এর পরবর্তীতে এই সাবজেক্টটা নিয়ে আরো আমরা এগোবো।